হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমি ক্লাস 9-এর চ্যাপ্টার 5 এর বাস্তুবিদ্যার সংস্থান এর 4 নম্বর যে পোর্শনটা বাস্তুতান্ত্রিক স্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা চলো শুরু করি। প্রথমে দেখো বলছে বাস্তুতান্ত্রিক স্তর বা ইকোসিস্টেম লেভেল। এবার ইকোসিস্টেম লেভেল বলতে আমরা কি বুঝি? ইকোসিস্টেম কাকে বলা হয়? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র বলতে বোঝাচ্ছে বাস্তু মানে কি গৃহ, এবং একটা গৃহ শুধুমাত্র যে জীব নিয়ে তৈরি হয় তা না। গৃহ গৃহ সেখানে বিভিন্ন অজীবজ উপাদান এবং জীবজ উপাদান থাকে। এই অজীবজ এবং জীবজ উপাদানের মধ্যে যে অন্তঃক্রিয়া, সে অন্তঃক্রিয়াটাকে আমরা বলছি বাস্তুতন্ত্র। অর্থাৎ পরিবেশের মধ্যে জীবজ উপাদান এবং অজীবজ উপাদানের মধ্যে যে পারস্পরিক অন্তঃক্রিয়া, যার মাধ্যমে সব কিছু স্বাভাবিকভাবে চলতে পারে, সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। যেমন এখানে বলছে, দেখো বলছে পরিবেশে জীবকে বেঁচে থাকতে হলে যেমন অন্যান্য জীবদের সঙ্গে অন্তঃক্রিয়ায় লিপ্ত হতে হয়, তেমনই পরিবেশের জড় উপাদানগুলোর সঙ্গে জীবদের পারস্পরিক অন্তঃক্রিয়া বিনিময় ঘটে। কথাটা বললো কি, যে একটা জীবকে যদি বেঁচে থাকতে হয় তাহলে অন্য জীবদের সঙ্গে যেমন তাকে সামঞ্জস্য মিলিয়ে চলতে হয়, তেমনি সেই পরিবেশে উপস্থিত বিভিন্ন ধরনের অজীবজ উপাদানগুলোর সঙ্গে পারস্পরিক অন্তঃক্রিয়া বা বিনিময় ঘটে। যেমন একটা উদাহরণ দিয়ে এখানে বলা হচ্ছে, পুকুরের বিভিন্ন প্রজাতির যেমন উদ্ভিদ রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ, বিভিন্ন কীটপতঙ্গ, জলে ভাসমান আণুবীক্ষণিক জীব বা প্ল্যাঙ্কটন ইত্যাদি। এছাড়াও পুকুরের জলে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক এবং আদ্য প্রাণী। পুকুরে অবস্থিত সকল প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, আদ্য প্রাণী সকলে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জলজ উদ্ভিদ ও ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর নির্ভরশীল। এভাবে খাদ্য এবং খাদকের মধ্যে শক্তি একটি জীবদেহ থেকে অন্য জীবদেহে স্থানান্তরিত হয়, অর্থাৎ পুকুরের সজীব জড় উপাদানগুলো একত্রে গতিশীল তন্ত্র গড়ে তোলে। তাহলে যদি তুমি একটা পুকুরকে লক্ষ্য করো, দেখতে পাবে পুকুরের মধ্যে উৎপাদক কারা রয়েছে? পুকুরের মধ্যে যে গাছপালাগুলো রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদগুলো রয়েছে, তারা উৎপাদকের ভূমিকা পালন করে। এবং সেই উৎপাদকের খাদ্যগুলোকে কারা খায়? যারা হয় ছোট ছোট মাছ। সেই ছোট ছোট মাছ কারা খায়? ছোট ছোট মাছগুলো খায়। আবার সেই ছোট মাছগুলোকে, এবং ওখানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ রয়েছে, সেগুলো কারা খাচ্ছে? সেগুলো কারা খাচ্ছে? বড় মাছগুলো খাচ্ছে। এবার ছোট মাছ, বড় মাছ ও উদ্ভিদ যখন মারা যাচ্ছে, তখন সেগুলো কি সেগুলোকে আবার বিয়োজিত করার ভূমিকা পালন করছে কারা? সেই সমস্ত ছত্রাক, ব্যাকটেরিয়া, এই সমস্ত জীবগুলো। তাহলে কি হচ্ছে? এরা খাদ্য এবং খাদকের সম্পর্কে পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করছে। কেউ একে অন্য ছাড়া কিন্তু বাঁচতে পারবে না। সুতরাং এভাবে তোমার একটা কি হচ্ছে? গতিশীল তন্ত্র গড়ে তুলছে। যেমন ইকোসিস্টেম, দেখো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায় এবং তার পারিপার্শ্বিক পরিবেশের অজীবজ বা জড় উপাদানগুলোর মধ্যে প্রতিনিয়ত অন্তঃক্রিয়া বা বিনিময়ের ফলে যে গতিশীল তন্ত্র গড়ে ওঠে, তাকে বাস্তুতন্ত্র বলে। তার বাস্তুতন্ত্রের সংজ্ঞাটাকে ভালো করে লক্ষ্য করো। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায় এবং তার পারিপার্শ্বিক যে সমস্ত অজীবজ বা জড়জ উপাদানগুলো রয়েছে, তাদের মধ্যে প্রতিনিয়ত একটা অন্তঃক্রিয়া চলছে বা বিনিময় চলছে। এই বিনিময়ের মাধ্যমে একটা গতিশীল তন্ত্র গড়ে তুলছে, সেটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এবার এই বাস্তুতন্ত্র কথাটি প্রথম উল্লেখ করেন কে? বিজ্ঞানী A.G. টানসলে 1935 খ্রিস্টাব্দে ইকোসিস্টেম শব্দটি প্রথম উল্লেখ করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন। এবার বাস্তুতন্ত্রের গঠনগত বৈশিষ্ট্য, তা আমরা যদি দেখি বাস্তুতন্ত্র কী কী নিয়ে তৈরি রয়েছে, দেখো তাহলে প্রথম পরিবেশের অন্তর্গত জীবের গঠন, আচরণ, তাদের কাজ, জীবনচক্র কতগুলো পরিবেশীয় শর্ত দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত হয়। এই শর্তগুলো নিচে দেওয়া হলো। প্রথমে অজীবীয় শর্ত। অজীবীয় মানে যেখানে জীবন নেই, যেখানে প্রাণ নেই। যেমন হচ্ছে কি আলো, তাপমাত্রা, জল, বায়ুমণ্ডল, ভূপ্রকৃতির গঠন ইত্যাদি। ভূপ্রকৃতির গঠন বলতে কোথাও হচ্ছে পাহাড়ি এলাকা, হিলি রিজিয়ন, না সমতল ভূমি, না মরুভূমি, না তোমার হচ্ছে জলজ পরিবেশ,
করছে। আর জীবীজ শর্ত মানে যেখানে প্রাণ রয়েছে, যেমন এদের মধ্যে স্বভোজী, স্বভোজী কারা? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এদেরকে অটোট্রোপস বলা হয়। পরভোজী কারা? যারা পরের ভোজন খায়, অর্থাৎ নিজের খাবার তৈরি করতে পারে না, অন্যের কাছ থেকে ভোজন নিয়ে খায়, তারা হচ্ছে পরভোজী। পরভোজীকে আমরা তিন ভাগে ভাগ করছি আমরা। একটা খাদক, খাদক কারা? যারা হচ্ছে এই স্বভোজীদের তৈরি উৎপন্ন খাদ্য, স্বভোজীদের দ্বারা উৎপন্ন খাদ্য হিসেবে গ্রহণ করে, তারাই সে খাদক। বিয়োজক কি? বিয়োজক হচ্ছে যারা খাদকগুলো বা স্বভোজীগুলো যখন মারা যায় তাদেরকে জটিল থেকে সরলে পরিণত করতে যারা সাহায্য করে, তার সাথে বিয়োজক। 17টা। আর রূপান্তরক মানে হচ্ছে এবার বিয়োজিত হওয়ার পরে সে সমস্ত জীবদেহ যখন একটা ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তরিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কি? রূপান্তরক। এবার দেখা যাক এগুলো কি করছে। প্রথমে অজীবীজ শর্তগুলো নিয়ে আলোচনা করা হলো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে কি? আলো। তা আলোর উপর নির্ভর করে আমরা যেমন উদ্ভিদদেরকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হেলিওফাইট, একটা সিওফাইট। হেলিওফাইট মানে যারা হচ্ছে লাইট লাভিং প্ল্যান্ট, যারা সূর্য আলোকে ভালোবাসে। আর যারা হচ্ছে সূর্যের আলো থেকে দূরে ছায়া স্থানে জন্ম, তারা সিওফাইট। আবার আলোর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে উদ্ভিদের ফুলের প্রস্ফুটন ঘটে, অর্থাৎ ফুল ফোটে। বাস্তুতন্ত্রে আলোর উৎস হলো সূর্য। আলো ক্লোরোফিলের সংশ্লেষণে এবং সালোক সংশ্লেষণের জন্য একান্ত প্রয়োজন। কারণ আমাদের 680 থেকে 720 ন্যানোমিটার এই যে ওয়েভলেন্থ অফ লাইট, তরঙ্গদৈর্ঘ্যের যে আলো রয়েছে, সেটাকে আমরা কি বলি? ভিজিবল লাইট বলি, অর্থাৎ যে আলো দেখতে পাওয়া যায়। এবং এই আলোতে আমরা কি হয়? সালোক সংশ্লেষ হয়। আবার নির্দিষ্ট দিবাদৈর্ঘ্যের দিনে কতক্ষণ আলো থাকে, আলোর তীব্রতা উদ্ভিদের ফুল ফুটতে সাহায্য করে। যেমন ধরো ভুট্টা, গম, এই সমস্ত উদ্ভিদগুলো ফুল ফোটার জন্য 12 ঘন্টার বেশি আলো লাগে। কিন্তু যখন তুমি দেখবে টমেটো, যখন পোট্যাটো, এদের ক্ষেত্রে কিন্তু 12 ঘন্টার কম আলো লাগে ফুল ফুটতে গেলে। আবার কিছু কিছু প্ল্যান্ট রয়েছে যারা হচ্ছে আলোকে করে না, আলোর উপর নির্ভর করে না। যেমন তোমার রয়েছে কিউকাম্বার, শসা। আবার দিনের আলোয় উপস্থিতিতে এবং রাতের আলোর উপস্থিতিতে কিছু কিছু প্রাণীর সক্রিয়তা বৃদ্ধি পায়। সক্রিয়তা বৃদ্ধি পায় মানে হচ্ছে যে কিছু কিছু প্রাণী রয়েছে যারা দিনের বেলায় খাবার সংগ্রহ বৃদ্ধি বাড়ে, আর যারা নিশাচর প্রাণী তারা কি রাত্রিবেলা খাবার সংগ্রহে বেরোয়। 2 নম্বর তাপমাত্রা। তাপমাত্রা জীবের জীবন ক্রিয়ার প্রভাব বিস্তার করে। বিপাক ক্রিয়া চালানোর জন্য প্রয়োজন উৎসেচক, যার সক্রিয়তা নির্দিষ্ট তাপমাত্রায় ভালো হয়। তাপমাত্রা বৃদ্ধিতে উৎসেচকের সক্রিয়তা হ্রাস পায়। উচ্চ তাপমাত্রায় উৎসেচক নিষ্ক্রিয় হয়ে পড়ে। যেমন ধরে নাও আমাদের নর্মাল বডির টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এবার এই টেম্পারেচারে আমাদের সারা শরীরের কিন্তু উৎসেচকগুলো বা বিপাকীয় উৎসেচকগুলো ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু যখন আমাদের জ্বর হয়, দেখবে মুখের মধ্যে কোনো স্বাদ থাকে না। কেন থাকে না? কারণ জ্বরের সময় আমাদের টেম্পারেচার 98.4-এর বেশি হয়ে যায়। বেশি হওয়ার জন্য কী হয়? আমাদের এনজাইমগুলো তার অনুকূল তাপমাত্রা পায় না, যার ফলে সেগুলো কী হয়? নিষ্ক্রিয় হয়ে যায়। নিষ্ক্রিয় হওয়ার জন্য আমাদের বিপাক ক্রিয়া দ্রুত হয় না, যার ফলে আমাদের খিদা পায় না বলে আমাদের মুখে কোনো স্বাদ থাকে না। তো যে কোনো তোমার উৎসেচকগুলো মোটামুটি 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সবচেয়ে ভালো কাজ করে। এবং উৎসেচকের কার্যকারিতা 0 ডিগ্রি থেকে যখন বৃদ্ধি পাবে, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের তাপমাত্রা মানে কার্যকারিতা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে আর তাপমাত্রা বাড়লে উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি পায় না, উল্টো সেগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে শীতল রক্তবিশিষ্ট প্রাণীদের, যেমন মাছ, উভচর, সরীসৃপ অস্তিত্ব বিপন্ন হয়ে বিলুপ্ত হতে পারে। কারণ এদেরকে বলা হয় পয়কিলো থার্মাল অ্যানিমাল। এই সমস্ত প্রাণীগুলো কি হয়? এদের রক্ত হচ্ছে শীতল শোণিত, অর্থাৎ হচ্ছে এরা রক্ত ঠান্ডা। এবার পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে এদের রক্তের তাপমাত্রাও কিন্তু বেড়ে যাবে, তার ফলে ওদের বিলুপ্ত হতে পারে। 3 নম্বর দেখো জল। তা আমরা জানি জল হচ্ছে, জল অপর নাম জীবন। জীবদেহে প্রায় 67% জল রয়েছে। প্রোটোপ্লাজমে প্রায় 90% জল থাকে। তাহলে আমাদের এক কথায় বলতে গেলে আমাদের বডির ওয়েট যদি 60 কেজি হয়, তার মধ্যে 40 কেজি জল থাকে, 20 কেজি মাছ থাকে। জল সালোক সংশ্লেষে একটি প্রয়োজনীয় কাঁচামাল, কারণ জল হচ্ছে সালোক সংশ্লেষে ইলেকট্রনের প্রধান উৎস।
তাই জল ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ বিক্রিয়া সম্ভব না। উদ্ভিদ কোষের রসস্ফীত বজায় রাখে। উদ্ভিদ কোষের রসস্ফীত মানে কি, একটা কোষ একটা বেলুনের মধ্যে হাওয়া ঢোকালে কি বেলুন ফুলে ওঠে, হাওয়া বের করলে চুপসে যায়, সেরকম উদ্ভিদের কোষের মধ্যে যে কোষের টার্জিটি বা কোষের রসস্ফীতি বলা হয়, একটা কোষকে নির্দিষ্ট আকার আকৃতিতে মেনটেন করার জন্য কি দরকার, জলের দরকার। কারণ যে দেখো প্রোটোপ্লাজমে 90% জল, এই জল কমে গেলে কি হয়, কোষগুলো চুপসে যায়, যেটাকে আমরা প্লাজমোলাইসিস বলছি। বীজের অঙ্কুরোদ্গম, কোনো একটা বীজকে অঙ্কুরিত করতে গেলে প্রথম শর্ত লাগবে জল। খাদ্যবস্তু পরিবহনের জন্য জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে সেখানে জল লাগবে। প্রাণীর বিভিন্ন বহিঃকোষীয় তরল যেমন লসিকা, রক্ত, কলারস, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ও অন্তঃকোষীয় তরলের প্রধান উপাদান হচ্ছে জল। বিপাকজাত দূষিত পদার্থের অপসারণ জল প্রয়োজন, কারণ আমাদের শরীরে যে দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলো কার মাধ্যমে নিঃসৃত হয়, তখন নিঃসৃত হয় পেচ্ছাপের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে। এবং ইউরিনের 90% কি, 98%, 95% ইউরিন হচ্ছে কি ওয়াটার। এরপর চলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। সালোক সংশ্লেষের জন্য দরকার CO2, তেমনি খাদ্যকে জারিত করে খাদ্যস্থ শক্তি নির্গত অক্সিজেন প্রয়োজন। তাহলে সালোক সংশ্লেষের সময় আমাদের CO2 লাগলো, এবং সেই খাদ্যস্থ শক্তিকে জারিত করে শক্তি উৎপন্ন করার জন্য কি লাগছে, অক্সিজেন লাগছে শ্বসনের সময়। বায়ুর নাইট্রোজেন মাটিতে নাইট্রেট লবণ রূপে পরিণত হয়ে মাটিকে উর্বর করে তোলে। এছাড়া কিছু উদ্ভিদের ইতর পরাগযোগ ঘটাতে, ইতর পরাগযোগ মানে যখন পুরুষ পুংস্থাবক এবং স্ত্রী স্থাবক আলাদা আলাদা ফুলে থাকে তখন তাদের মধ্যে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ হয়। মানে একটা ফুলের পোলেন বা পরাগ কোনো একটা বাহকের মাধ্যমে কি হয়, অন্য ফুলে গিয়ে পৌঁছায়, সেটা কি বায়ু সে কাজটা করে। ফল ও বীজের বিস্তারে সাহায্য করে কে, অ্যাটমসফিয়ার। ভূপ্রাকৃতিক গঠন, সমুদ্রপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় বা নিরক্ষরেখার দুপাশে যতদূর যাওয়া যায় তত তাপমাত্রা কমতে থাকে। যদি এটা আমাদের পৃথিবী হয়, তো পৃথিবীর নিরক্ষরেখা কোথায় রয়েছে, এই জায়গাটায় রয়েছে নিরক্ষরেখা। এখান থেকে তুমি উপরের দিকে যাও বা নিচের দিকে এসো, সেটা কোথায়, এখানে সুমেরু কুমেরু রয়েছে। তো সুমেরু কুমেরু রয়েছে, মানে যত নিরক্ষরেখাতে উপরের দিকে বা নিচের দিকে যাও না কেন, পৃথিবীর তাপমাত্রা কি হবে, কমতে থাকবে। সুতরাং উচ্চতা, পর্বতের ঢাল প্রভৃতির উপর উদ্ভিদের তথা অরণ্যের গঠনের আকৃতি পরিবর্তন ঘটে। অর্থাৎ তুমি পাহাড়ি এলাকার গাছ দেখবে একরকম দেখতে হয়, সমতল ভূমির গাছ দেখবে আরেক রকম দেখতে হয়, মরুভূমির গাছ দেখবে একরকম দেখতে হয়, ইত্যাদি। আর এই জন্য কি নিরক্ষরেখার বর্ষা অরণ্য, মানে যেটাকে রেইন ফরেস্ট বলা হয়। তারপর নাতিশীতোষ্ণ টেম্পারেট, মানে এটা হচ্ছে ট্রপিক্যাল রিজন, অর্থাৎ এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল যেখানে তোমার নিরক্ষরেখা বর্ষা অরণ্য পাওয়া যায়। তারপর হচ্ছে টেম্পারেট রিজন, অর্থাৎ এর উপরের দিকে তোমার 23.5 ডিগ্রির মতো কাছাকাছি তোমার কি পাওয়া যায়, নাতিশীতোষ্ণ অরণ্য পাওয়া যায়। সরলবর্গীয় অরণ্য, তুন্দ্রা বা আর্কটিক বা আলপাইন অরণ্য। তুন্দ্রা কোথায়, এই উপরের দিকে ঠান্ডা রিজনগুলোতে তুন্দ্রা বা আর্কটিক আলপাইন অরণ্য লক্ষ্য করা যায়, যেখানে প্রচুর ঠান্ডা থাকে। এবার জীবীজ শর্তগুলো দেখো, বায়োটিক ফ্যাক্টর। তাহলে বাস্তুতন্ত্রের জীবীজ উপাদানগুলোর মধ্যে পুষ্টির জন্য পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। তাই পুষ্টি স্তর অনুসারে বাস্তুতন্ত্রের জীবীজ উপাদানগুলো দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি স্বভোজী উপাদান, একটা পরভোজী উপাদান। স্বভোজী উপাদান মানে কি, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তো বাস্তুতন্ত্রের ক্লোরোফিলযুক্ত যে সকল উপাদান সৌরশক্তি শোষণ করে বিভিন্ন অজৈব উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে জটিল খাদ্যবস্তু প্রস্তুত করে তাদের স্বভোজী উপাদান বলা হয়। যেমন কি করে, এরা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, প্লাস কি করে তোমার জল নেয়। এবার সূর্যালোক এবং ক্লোরোফিল, সানলাইট নেয়। তারপর ক্লোরোফিল নিবে, ক্লোরোফিলের উপস্থিতিতে ওরা কি করে, তোমার এখানে C6H12O6 গ্লুকোজ এবং গ্লুকোজ খাদ্য উৎপন্ন করলো, ওর সঙ্গে অক্সিজেন তৈরি করলো এবং তৈরি করলো তোমার 6H2O। তো সালোক সংশ্লেষের পরে তারা কী করলো, গ্লুকোজ তৈরি করলো এবং অক্সিজেন তৈরি করলো। এরা খাদ্য সংশ্লেষ সক্ষম বলে এদেরকে উৎপাদক বা প্রডিউসার বলে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের ব্যাকটেরিয়া যেমন ক্লোরোবিয়াম, ক্লোরোকক্কাম, কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া যেমন সালফো ব্যাকটেরিয়া, এই যে বাস্তুতন্ত্রের স্বভোজী উপাদান, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে।
পরভোজী, নামটা বুঝতে পারছো, পর ভোজন, পরের যে খাবার ভোজন হিসেবে গ্রহণ করে সে হচ্ছে পরভোজী বা হেটারোট্রপিক। বাস্তুতন্ত্রে যে সকল উপাদান খাদ্য তৈরি করতে পারে না, খাদ্যের জন্য উৎপাদকের তৈরি খাদ্যের উপর নির্ভরশীল, তাদের পরভোজী বলে। এরা আবার 3 রকম হয়: খাদক, বিয়োজক এবং রূপান্তরক। প্রথম পয়েন্ট আসছে এবার খাদক। পরভোজীদের প্রথম হচ্ছে খাদক। যে সমস্ত পরভোজী উৎপাদক, খাদক কি বলছে, যে সমস্ত পরভোজী উৎপাদক বা অন্য জীবের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের খাদক বলা হয়। শাকাশী খাদকদের প্রাথমিক খাদক বলা হয়ে থাকে। তাহলে খাদক কারকে বলা হচ্ছে? যারা হচ্ছে উদ্ভিদের তৈরি খাদ্যকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে খাদক। মানে যারা হচ্ছে তোমার বলতে পারো ভেজিটেরিয়ান, যারা যারা লতা পাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারাই হচ্ছে প্রাথমিক খাদক। এদের আবার এদের হচ্ছে খাদক বলা হচ্ছে। এবার এদের প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদক, 3টে খাদক ভাগ করা হচ্ছে। অর্থাৎ যদি আমরা একটা পিরামিড আকারে সাজাই তাহলে সবচেয়ে তলার দিকে থাকছে, সবচেয়ে তলার দিকে থাকছে প্ল্যান্ট, যারা খাবার তৈরি করলো। তারপরে কে থাকছে? তারপরে কনজিউমার, খাদক, যেটাকে হার্বিভোর বলছি অর্থাৎ শাকাশী বলছি। তারপর থাকবে কি প্রাইমারি কনজিউমার থাকবে, তারপরে সেকেন্ডারি কনজিউমার থাকবে, তারপরে টার্সিয়ারি কনজিউমার থাকবে। ওকে, তো প্রাথমিক যে সকল খাদক খাদ্যের জন্য সরাসরি সবুজী জীব উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের প্রাথমিক খাদক বলা হয়ে থাকে। যেটা আমি এখানে প্রাইমারি কনজিউমার বললাম। অর্থাৎ প্রাইমারি কনজিউমার এবং হার্বিভোর ওরা হচ্ছে একই প্রজাতির। ওকে, যারা হচ্ছে উদ্ভিদের খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন স্থলজ জলজ কীটপতঙ্গ, শামুক, ঝিনুক, তৃণভোজী প্রাণী যেমন গরু, ছাগল, হরিণ ইত্যাদি। গৌণ খাদক, যারা প্রাথমিক খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন ব্যাঙ, টিকটিকি, ছোট ছোট পাখি, ছোট ছোট মাছ, কুকুর, বিড়াল, নেকড়ে ইত্যাদি। প্রগৌণ খাদক, সকল খাদক খাদ্যের জন্য গৌণ খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তার প্রগৌণ খাদক, যেমন শাল মাছ, শোল মাছ, বোয়াল মাছ, তিমি, বাজ, বাঘ, সিংহ, কুমির, এরা হচ্ছে সর্বোচ্চ খাদক। এরপরে বিয়োজকের ভূমিকা কার করছে, তাহলে কি হলো এখানে? এক হচ্ছে খাবার যারা তৈরি করলো, দ্বিতীয় হচ্ছে তোমার হচ্ছে খাবার যারা উৎপাদক তৈরি খাদ্য হিসেবে গ্রহণ করলো, এবং তাদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করলো, এভাবে সাজানো হচ্ছে। বিয়োজক বা ডিকম্পোজার, সমস্ত অনুখাদক মৃত জীব দেহস্থ জটিল জৈব যৌগকে বিশ্লিষ্ট করে সরল জৈব যৌগে পরিণত করে তাদের বিয়োজক বলে, যেমন বিভিন্ন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অর্থাৎ যখন এর মানুষ তাহলে যখন কোনো একটা জীব মারা গেল, সেই জীবের দেহটাকে তোমার কী করছে? বিশ্লিষ্ট করে সরল জৈব যৌগে পরিণত করা হচ্ছে বিয়োজকের প্রধান কাজ। এবার রূপান্তরক, যেসব অনুখাদক বিয়োজক দ্বারা উৎপন্ন সরল জৈব যৌগকে অজৈব যৌগে বা মৌলে রূপান্তরিত করে। ধরুন আমাদের শরীর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি তৈরি। এবার আমরা যখন মারা গেলাম, তাহলে আমাদের শরীরের মধ্যে যে মাসগুলো রয়েছে সেই মাসগুলোকে সরলে পরিণত করলো কে? তোমার বিয়োজকরা। এবার সেই সরলকৃত খাদ্য থেকে বা সরলকৃত মাছ থেকে তোমার ওর মধ্যে থাকা বিভিন্ন নিউট্রিশন বা মিনারেলগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজটাকে করবে রূপান্তরকরা করবে। যেমন বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। প্রাথমিক খাদকরা শাকাশী, গৌণ প্রগৌণ খাদকরা মাংসাশী। এবার বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য দেখো, একটা বাস্তুতন্ত্রের ফাংশনালি কী সব ক্যারেক্টার রয়েছে। তাহলে বাস্তুতন্ত্রের গঠনগত বৈশিষ্ট্য হিসেবে অজীবজ শর্তগুলি এবং জীবজ শর্তগুলি অবিরাম অন্তঃক্রিয়ায় বাস্তুতন্ত্রের গতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্যগুলো পর্যায়ে আলোচনা করা হলো। প্রথমে ফুড চেইন দিয়ে আমরা শুরু করছি। দ্বারাই শুরু করছি। খাদ্য শক্তির যে পদ্ধতিতে উৎপাদক থেকে ক্রমপর্যায়ে ভক্ষণ ও ভক্ষিতের সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, খাদ্য শক্তি প্রবাহ সে শৃঙ্খলিত ক্রমিক পর্যায়ে খাদ্য শৃঙ্খল বলেন। যেমন উৎপাদক, ধরুন উৎপাদকরা কি হচ্ছে? উদ্ভিদরা। উৎপাদকরা খাদ্য কোথা থেকে তৈরি করলো? তার জন্য লাগলো সূর্যের আলোক লাগলো, জল লাগলো, কার্বন ডাইঅক্সাইড লাগলো। ওকে, তো জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, এগুলো হচ্ছে কি অজীবজ উপাদান, যেখানে H2O লাগলো, জল, কার্বন ডাইঅক্সাইড লাগলো, সানলাইট লাগলো। তো
তো এই জিনিসগুলো হচ্ছে কি অজীবজ উপাদান। এই অজীবজ উপাদানের মাধ্যমে উদ্ভিদরা তখন কী করলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করলো। সেই খাদ্যটা তখন প্রাথমিক খাদ্যকরা উদ্ভিদদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে পেল। তাই এরা হচ্ছে এগুলো সব জীবজ উপাদান, আর বাকি এটা হচ্ছে কি অজীবজ উপাদান। এবার প্রাথমিক খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করলো গৌণ খাদকরা, গৌণ খাদকদের আবার প্রগৌণ খাদকরা, প্রগৌণ খাদকদের আবার সর্বোচ্চ খাদক হিসেবে গ্রহণ করলো কারা ঈগল। যেমন দেখো এখানে উৎপাদক সূর্যালোক হচ্ছে অজীবজ উপাদান, CO2 হচ্ছে তোমার অজীবজ উপাদান, জল হচ্ছে অজীবজ উপাদান। উৎপাদক খাদ্য তৈরি করলো, ঘাস গঙ্গা ফড়িং কী করলো উৎপাদকদের তৈরি খাদ্য গ্রহণ করলো। এবার এই ঘাস ফড়িংকে খেলো কে ব্যাঙ, ব্যাঙ খেলো কে সাপ। তার ব্যাঙ হচ্ছে কি প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ খাদক হচ্ছে কি ঈগল। তাহলে এখানে জীবজ এবং অজীবজ উপাদানগুলো কি পরস্পর উপর নির্ভরশীল হয়ে বসবাস করলো। এখানের মধ্যে ধরে না যদি গঙ্গা ফড়িং বিলুপ্ত হয়ে যায় তাহলে ব্যাঙ তো কোনোদিন ঘাস খাবে না, তাহলে ব্যাঙ যখন ঘাস খাবে না তবে ব্যাঙের প্রজাতি বিলুপ্ত হবে। এবার ব্যাঙ যখন না থাকবে তো সাপ কী খাবে, তখন সাপের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আবার সাপ যদি না থাকে তো মানে ঈগলের একটা বিশেষ সোর্স নষ্ট হয়ে যাবে, বলে ঈগলের বিলুপ্তির পথে চলে যাবে। তাই যে কোনো একটা জীব যদি এখান থেকে বিলুপ্ত হয়ে যায় শৃঙ্খল থেকে, তাহলে কিন্তু পরবর্তী জীবগুলোর তোমার সম্ভাবনা অনেক বেঁচে থাকার সম্ভাবনা বা টিকে থাকার সম্ভাবনাটা কমে যাবে। এই জন্য খাদ্য শৃঙ্খল খুব ইম্পর্টেন্ট। প্রসঙ্গত খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরের সঙ্গে অনুখাদক বা বিয়োজকরা যুক্ত থাকে, কারণ খাদ্য শৃঙ্খলের পর্যায়ক্রমিক স্তরের অন্তর্ভুক্ত জীবের মৃত্যুর পর অনুখাদকরা মৃত জীবদেহ বিয়োজিত করে সরল লবণে পরিণত করে। এবার এ সমস্ত উদ্ভিদরা মাটি থেকে যে সমস্ত জিনিসকে সংগ্রহ করলো মিনারেলসকে, সেগুলো আমাদের শরীরে ধীরে ধীরে প্রাণীদের শরীরে গেল। এবার এই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীরা যখন মারা গেল তখন আবার কি ছত্রাক এবং ব্যাকটেরিয়া এরা সে সমস্ত জীবদের মধ্যে থাকা সে সমস্ত মিনারেলসগুলোকে আবার মাটির মধ্যে ফিরিয়ে দিচ্ছে, যার ফলে কী হচ্ছে প্রকৃতিতে একটা নিউট্রিয়েন্ট সাইকেল বজায় থাকছে। এবার দেখো খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কী, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যটা কী। এক নম্বর হচ্ছে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহ ঘটে, অর্থাৎ সমস্ত শক্তির উৎসকে সূর্য। এবার সূর্যের সে শক্তি সেটা উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সঞ্চিত হলো খাদ্যের মধ্যে স্তরের শক্তিরূপে, এবং সেটা এক স্তর থেকে অন্য স্তরে তোমার সরবরাহ হলো। দুই নম্বর হচ্ছে খাদ্য শৃঙ্খলার অন্তর্গত উৎপাদক এবং প্রতিটি খাদ্য স্তরকে পুষ্টি স্তর বলে। তাহলে প্রত্যেকটা যে লেভেলকে একটা পুষ্টি স্তর বলা হয়ে থাকে, এবং একটা খাদ্য শৃঙ্খলে 3 থেকে 5টি পুষ্টি স্তর থাকবে। 1 2 3 4 5 এখানে 5টা রয়েছে। তাহলে প্রত্যেকটা স্তরকে আমরা পুষ্টি স্তর বলছি, এবং একটা খাদ্য শৃঙ্খলে তোমার 1 থেকে 5টা বা 3 থেকে 5টা তোমার পুষ্টি স্তর থাকবে। খাদ্য শৃঙ্খলে 3 নম্বর বলছে খাদ্য শৃঙ্খলের কোনো একটি পুষ্টি স্তরের অবলুপ্তি ঘটলে পরবর্তী পুষ্টি স্তরের অবলুপ্তি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমি যেটা আগে বললাম যে যদি কোনো কারণে ধরনের ঘাস ফড়িং বিলুপ্ত হয়ে যায়, গঙ্গা ফড়িং বিলুপ্ত হয়ে যায়, তাহলে বাকি ব্যাঙের বেঁচে থাকার চান্স কমে যাবে, কারণ ব্যাঙ খাদ্যের অভাবে মারা যাবে। ব্যাঙ মারা গেলে তোমার সাপ মারা যাবে, সাপ মারা গেলে ঈগল মারা যাবে। ওকে, এর অল্টারনেটিভ অন্য খাদ্য আছে, কিন্তু মেজর সোর্স অফ ফুড কি ব্যাঙ। ক্লিয়ার? তো একটা পুষ্টি স্তর যদি মরে যায় বা ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তাহলে অন্য পুষ্টি স্তরগুলো কিন্তু ধ্বংসের মুখোমুখি চলে আসবে। এবার খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ। এই যে খাদ্য শৃঙ্খল আমরা দেখলাম সেগুলো 3 ধরনের হয়, একটা গ্রেজিং, পরজীবীয়, একটা ডেট্রিটাস। দেখা যাক কী কী হচ্ছে। গ্রেজিং খাদ্য শৃঙ্খল, এই ফুড চেইন, ফুড ওয়েব বা ইকোসিস্টেম থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের থাকবেই, তাই ভালো করে এগুলো পড়বে। গ্রেজিং ফুড চেইন, যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক তথা সবুজ উদ্ভিদ থেকে শুরু করে শাকাশী ও মাংসাশী প্রাণীতে বিশেষ গ্রেজিং বা চরণভূমি খাদ্য শৃঙ্খল বলে। শাকাশী বা মাংসাশী যেমন ধরো না, একটা গ্রেজিং মানে চরণভূমি, সত্যি কথা বল চারণভূমি। চারণভূমি মানে একটা ঘাসের এলাকা যেখানে তোমার হরিণ চড়ছে, হরিণ খাচ্ছে ঘাস, বা গরু খাচ্ছে বা মোষ খাচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে গ্রেজিং বা চরণভূমি খাদ্য শৃঙ্খল। যেমন ধরে নাও এখানে বাস্তুতন্ত্রের এ প্রকার খাদ্য শৃঙ্খল সরাসরি সৌরশক্তির উপর নির্ভরশীল, কারণ সৌরশক্তির কী করছে উপস্থিতিতে ঘাস কি খাবার তৈরি করছে। উৎপাদকরা সালোক সংশ্লেষ মাধ্যমে সৌরশক্তি তাদের সংশ্লিষ্ট খাদ্য আবদ্ধ করে। যেমন এখানে ঘাস সালোক সংশ্লেষ করে খাবার তৈরি করে, এবং ঘাসের খাবারটা কে খায়, হরিণ খায় বা গরু খায় বা ছাগল খায় বা ভেড়া খায়। প্রাথমিক খাদক হরিণ খাবার কে খাচ্ছে, বাঘ বা সিংহ খাচ্ছে।
তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে পরজীবীয় খাদ্য শৃঙ্খল, প্যারাসাইটিক ফুড চেইন। যেমন ধরে না, যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে শুরু করে খাদক প্রাণী হয়ে পরজীবী প্রাণীতে বিস্তৃত হয়। যেমন ধরে নাও সবুজ উদ্ভিদ, এরা উৎপাদক, সালোকসংশ্লেষ প্রক্রিয়া। এখানে মানুষ উদ্ভিদকে খেলো, এবার মানুষকে কে খাচ্ছে? গোলকৃমি খাচ্ছে, বা মানুষকে কে খাচ্ছে? উকুন খাচ্ছে, উকুন খাচ্ছে, বা মানুষকে কে খাচ্ছে? ফিতাকৃমি খাচ্ছে। তাহলে কি উকুন বা ফিতাকৃমি বা তোমার গোলকৃমি, এরা হচ্ছে কি প্যারাসাইট। এবার 3 নম্বর চলে আসছে আমাদের, সি নম্বর হচ্ছে ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল। পরীক্ষা আছে ডেট্রিটাস ফুড চেনের একটা উদাহরণ দাও, বা ডেট্রিটাস ফুড চেন কাকে বলা হয়? যে খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পাচনশীল জৈব বস্তু ডেট্রিটাস দ্বারা শুরু হয়, মাংসাশী প্রাণীদের শেষ হয় ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল বলে। এক্ষেত্রে অনুখাদক বিয়োজকেরা মৃত জীবদেহ ও ঝরে পড়া পাতাকে বিয়োজিত করে, বিয়োজিত অংশের কিছু পরিমাণ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। বিয়োজিত জৈব পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে। ওই সকল প্রাণীদের ডেট্রিভোর বা কর্কর ভক্ষক বলে। কর্কর ভক্ষকরা অতঃপর বিভিন্ন প্রাণী দ্বারা ভক্ষিত। যেমন ধরুন এখানে একটা গাছের পাতা পড়লো, পচনশীল ম্যানগ্রোভের পাতা, এটা ডেট্রিটাস। ডেট্রিটাসকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তারা হচ্ছে ডেট্রিভোর। মনে রাখবে এই টার্মগুলো মনে রাখবে। ডেট্রিটাসদের যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে, ডেট্রিটাস হচ্ছে কি পচা জৈব বস্তু, এবং এদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তারা ডেট্রিভোর। যেমন কপিপডকে খাদ্য হিসেবে গ্রহণ করছে মিনাও বা ছোটো মাছ। ছোটো মাছকে ছোটো মাংসাশী প্রাণী গেম ফিশ, এবং ছোটো মাংসের প্রাণীকে আবার মৎস্যভোগ পাখি বা বৃহৎ মাংসাশী ভোগ করছেন। তাহলে এখানে কী হচ্ছে? এখানকার খাদ্য চেনটা কিন্তু উৎপাদক দিয়ে শুরু হচ্ছে না, অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়া যারা নিজের খাবার নিজে তৈরি করে তাদের দ্বারা শুরু হচ্ছে না, শুরু হচ্ছে কিন্তু পচনশীল বস্তু দ্বারা, এবং শেষ হচ্ছে কোথায়? মাংসাশী প্রাণীতে। এবার ফুড ওয়েব জিনিসটাকে ভালো করে লক্ষ্য করুন, যে আমরা খাদ্য চেন পেলাম, এবার অনেকগুলো খাদ্য চেন যখন একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকবে তখন সেটাকে আমরা ফুড ওয়েব বলছি। যেমন ধরে নাও কোনো একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত হয়ে যে বৃহৎ সুবিন্যস্ত পুষ্টিজাল গঠন করে তাকে খাদ্যজাল বলে। একই খাদ্যের বিভিন্ন খাদক দ্বারা গৃহীত হওয়ার এরূপ খাদ্যজাল সৃষ্টি হয়। উদাহরণ দেখো, এখানে দেখো এই যে ঘাস হচ্ছে উৎপাদক। ঘাসে কে খেলো? খরগোশ খেলো। খরগোশকে আবার বাজ পাখি খেলো। এই ঘাসকে আবার কে খাচ্ছে? ইঁদুর খাচ্ছে। ইঁদুরকে আবার কে খাচ্ছে? তোমার বাজ পাখি খাচ্ছে, আবার সাপও খাচ্ছে। এই ঘাসে ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে ব্যাঙও খাচ্ছে, পাখিও খাচ্ছে। ব্যাঙ পাখিকে আবার সাপ খাচ্ছে। অর্থাৎ উৎপাদকটা একই রকম, এবং এরা কী হচ্ছে? উৎপাদকের উপর নির্ভর করে বিভিন্ন ফুড চেইন অর্থাৎ খাদ্য শৃঙ্খল এখানে থাকছে। এবং এই পাখিকে আবার কে খাচ্ছে? সাপ খাচ্ছে। সাপকে আবার কে খাচ্ছে? বাজ পাখি খাচ্ছে। এটা সর্বোচ্চ খাদ্যকে বাজ পাখি। অর্থাৎ এই বাজ পাখি এবং ঘাসের মধ্যে বিভিন্ন ধরনের ফুড চেইন এখানে রয়েছে। এই এতগুলো ফুড চেইন একসঙ্গে বলা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্য জাল। যেমন ঘাসকে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি খেলো। ঘাস ও শস্য খরগোশ খেলো, বাজ পাখি খেলো। দানা শস্য ইঁদুর, বাজ পাখি খেলো। ঘাস ফড়িং, পাখি, সাপ, বাজ পাখি খেলো। দানা শস্য ইঁদুর, সাপ, বাজ পাখি খেলো। অর্থাৎ বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ খাদক, আর উৎপাদক হচ্ছে ঘাস। ওর মধ্যে এটা একটা ফুড চেন, ওর মধ্যে ইঁদুর দিয়ে একটা ফুড চেন, ব্যাঙ দিয়ে একটা ফুড চেন, ঘাস ফড়িং দিয়ে, সব ফুড চেনগুলো একসাথে মিলে একটা ওয়েব বা নেটওয়ার্ক তৈরি করেছে, তাকে বলা হচ্ছে ফুড ওয়েব। যখন অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত হয় তখন সেটাকে ফুড ওয়েব বলি আমরা। এরপর আমাদের পার্থক্যটা আসে, পরীক্ষায় আসে পার্থক্য। পূর্ব পৃষ্ঠায় উল্লিখিত খাদ্য শৃঙ্খলগুলির উৎপাদক হলো ঘাস বা দানা শস্য, এবং গৌণ প্রগৌণ খাদক হলো বাজ পাখি। সুতরাং ঘাস, বাজ পাখি পরস্পরের সঙ্গে 5টি খাদ্য শৃঙ্খল যুক্ত একটা খাদ্যজালক গঠন করেছে। তাহলে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালক এর মধ্যে পার্থক্য কি? প্রকৃতি দেখো, উৎপাদক থেকে শুরু হচ্ছে খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্য শক্তির একমুখী প্রবাহ হচ্ছে। বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল খাদক সম্পর্ক ভিত্তিতে যে বৃহৎ সুবিন্যস্ত জালক গঠন খাদ্যজাল। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? উৎপাদক থেকে শুরু হলো আর সর্বোচ্চ খাদ্য গিয়ে শেষ হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে কিন্তু শুরু হচ্ছে উৎপাদক দিয়ে, কিন্তু শেষ হচ্ছে কি অনেকগুলো খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে, তাই একে খাদ্য জাল বলছি।
অবস্থান, এক্ষেত্রে জীব একটা নির্দিষ্ট পুষ্টিস্তরে অবস্থান করে, এক্ষেত্রে জীব একের বেশি পুষ্টিস্তরে অবস্থান করে। শক্তি প্রবাহ, এক্ষেত্রে সরল রৈখিক পথ শক্তির একমুখী প্রবাহ ঘটে, এখানে জালক শক্তি প্রবাহ কি জালকের আকারে ঘটে থাকে। স্থিতিশীলতা, পুষ্টিস্তরের সকল জীবের মৃত্যু বা অনুপস্থিতির কারণে সমগ্র খাদ্য শৃঙ্খল বিনষ্ট হতে পারে, কিন্তু এখানে খাদ্যজাল অটুট থাকে, অর্থাৎ একটা ইকোসিস্টেম অত সহজে ভেঙে পড়ে না খাদ্যজালের ক্ষেত্রে। এবার শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। তো শক্তি প্রবাহ কাকে বলছে? বাস্তুতন্ত্রের উৎপাদকের দেহে আবদ্ধ সৌরশক্তি রূপান্তরিত সৌরশক্তি হিসেবে এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরকে শক্তি প্রবাহ এনার্জি ফ্লো বলে। অর্থাৎ আমরা দেখেছি উদ্ভিদরা সমস্ত শক্তি উৎসকে সূর্য এবং সূর্যের মধ্যে যে খাদ্য শক্তি থাকছে সেটাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদরা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত করছে। সেই খাদ্য যখন অন্য প্রাণীরা খাচ্ছে, প্রাথমিক খাদক, গণ খাদক, প্রগণ খাদকরা, তখন তাদের মধ্যে কি স্থানান্তর ঘটছে। এভাবে শক্তি কি এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে প্রবাহিত হচ্ছে, একেই বলা হচ্ছে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। এবার শক্তি প্রবাহের পর্যায় দেখো। প্রথম কথা হচ্ছে শক্তি অর্জন। শক্তি প্রবাহ করতে গেলে শক্তির অর্জন দরকার। শক্তির অর্জনটা কে করছে? সবুজ উদ্ভিদরা করছে। যে পরিমাণ আলোকরশ্মি পৃথিবীতে পৌঁছায় তার 1 থেকে 5% সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য ব্যবহার করে, বাকি অংশ তাপ হিসেবে জীবের দ্বারা জলে শোষিত হয়। প্রকৃতপক্ষে বায়ুমণ্ডলে যে পরিমাণ সূর্যালোক পৌঁছায় তার মাত্র 0.02% উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য ব্যবহার করে। সালোক সংশ্লেষের দ্বারা কোনো বাস্তুতন্ত্রের সর্বমোট যে পরিমাণ সৌরশক্তি আবদ্ধ হয় তাকে তোমার গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বলা হয়ে থাকে, বা জিপিপি। পরীক্ষার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে বললো পৃথিবীতে যে পরিমাণ আলোকরশ্মি আসে তার 1 থেকে 5% সবুজ উদ্ভিদরা ব্যবহার করে। তা আসলে কিন্তু 0.02% শক্তিকে তারা কি করে? সালোক সংশ্লেষের কাজে ব্যবহার করে, এবং এর ফলে যে টোটাল অ্যামাউন্ট অফ শক্তি বা এনার্জি তোমার উদ্ভিদের মধ্যে সঞ্চিত হয় তাকেই বলা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি বলে। এবার উদ্ভিদরা তো জিপিপি তৈরি করে নিল, এবার উদ্ভিদের শ্বসন, বৃদ্ধি, জনন, জৈবনিক কাজে ব্যবহারের পর উদ্ভিদ দেহে যে পরিমাণ শক্তি অবশিষ্ট থাকে তাকে প্রকৃত প্রাথমিক উপাদান বা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বলা হয়ে থাকে। তাহলে কি বললাম? যে ধরে না একটা উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে পরিমাণে সৌরশক্তিকে নিজের মধ্যে আবদ্ধ করলো সেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি। এবার উদ্ভিদ যে শক্তিটা আবদ্ধ করলো সেখান থেকে ও কি নিজের শ্বসন, নিজের বৃদ্ধি, নিজের জননের জন্য যে শক্তিটাকে ব্যয় করবে, ব্যয় করার পরে যে শক্তিটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, এবং সেটাই তখন এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে ট্রান্সফার হবে। এই জন্য বলছি দেখো এনপিভি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে কি? গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস আর। আর মানে শ্বসন, বৃদ্ধি, জনন ইত্যাদির মাধ্যমে ব্যবহৃত শক্তি। এবার শক্তির ব্যবহার। উদ্ভিদ বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া পরিচালনার জন্য শক্তির প্রয়োজন। সেই প্রয়োজনীয় শক্তি উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় খাদ্যের জারণের মাধ্যমে লাভ করে। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শ্বেতসার বা স্টার্চ তৈরি হলো সেই শ্বেতসারকে বা গ্লুকোজকে ভেঙে এবার শক্তি তৈরি করছে কে? উদ্ভিদ। কার মাধ্যমে? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। যে পরিমাণ শক্তি শ্বসনে ব্যয়িত হয় তাকে শ্বসন শক্তি বা রেসপিরেটরি এনার্জি বা আর বলা হয়ে থাকে। শ্বসনের পর অবশিষ্ট শক্তি আসল প্রাথমিক উৎপাদন খাদ্য উদ্ভিদের সঞ্চিত থাকে। তবে কি এই যে টোটাল যে শক্তিটা উৎপন্ন হয়েছিল সেখান থেকে শ্বসন প্রক্রিয়া যেটা ব্যবহার করলো, করার পর যে শক্তিটা থাকলো সেটা হচ্ছে গাছের মধ্যে জমা শক্তি। এবার শক্তির স্থানান্তর। প্রাথমিক খাদকরা উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, ফলে উৎপাদকদের অবশিষ্ট শক্তি আসল প্রাথমিক উৎপাদন প্রাথমিক খাদকদের স্থানান্তরিত হয়। তাহলে প্রথমে উদ্ভিদ দিয়ে যে খাওয়াটা ছিল, শক্তি ছিল, শ্বসনের ফলে ব্যবহার করার পর সেই শক্তিটা, বাকি শক্তিটা বা এনপিপি পরবর্তী তোমার প্রাথমিক খাদ্যকে স্থানান্তর হলো। এবার প্রাথমিক খাদক তাদের অর্জিত শক্তির কিছু অংশ শারীরবৃত্তীয় কাজ, তাপ উৎপাদনের শ্বসন শক্তিরও ব্যয় করে। প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, গৌণ খাদক থেকে আবার প্রগৌণ খাদকে চলে যায়। কিন্তু এবার কত পার্সেন্ট এনার্জি তোমার যাচ্ছে? এবার শক্তি, হ্যাঁ, তারপর পড়ে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। তাহলে বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎসকে সূর্য, সূর্য থেকে সমস্ত শক্তি আসে। 2 নম্বর যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহ সর্বদা একমুখী, উৎপাদন থেকে শুরু হয় আর সর্বোচ্চ খাদ্য গিয়ে শেষ হয়।
সুতরাং একমুখী আবার ঘুরে সূর্যতে যায় না, তা একমুখী। 3 নম্বর, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহের সময় উৎপাদক থেকে পরবর্তী পুষ্টি স্তরগুলিতে যাতে প্রাথমিক খাদ্য, গৌণ খাদ্য, সর্বোচ্চ খাদ্য স্থানান্তর শক্তির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ উৎপাদকের যে পরিমাণ শক্তি ছিল সর্বোচ্চ খাদ্য কিন্তু তার পরিমাণটা অনেকাংশে কমে যাবে। 4 নম্বর বলছে শক্তি প্রবাহের ক্ষেত্রে তাপ গতিবিদ্যার সূত্রগুলি প্রযোজ্য। অর্থাৎ শক্তি তোমার স্থির, অর্থাৎ শক্তি হচ্ছে যেটুকু থাকার সেটুকুই আছে, সেটা শক্তিটা শুধু এক ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হচ্ছে। এবং যখন এক ফর্ম থেকে অন্য ফর্মে যখন কনভার্ট হচ্ছে তখন ওখান থেকে কিছু শক্তির অপচয় হয়, একে শক্তি রূপান্তর বলা হয়। তো এবার হচ্ছে যে এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে যখন শক্তি যাচ্ছে কতটা শক্তি যাবে তার জন্য বিজ্ঞানী লিন্ডম্যান 10% রুল এর কথা বলেছে। এখানে তোমরা ছবিটা যে লক্ষ্য করো তাহলে সৌরশক্তি, সমস্ত শক্তির উৎসকে সৌরশক্তি। এবার সৌরশক্তির মাধ্যমে যে পরিমাণ খাবারটা এখানে তাপটা সঞ্চিত হলো কোথায়, এই যে 10,000 কিলো ক্যালোরি, এটা হচ্ছে জিপিপি হলো। এই জিপিপি থেকে শ্বসন প্রক্রিয়া অর্থাৎ আর রেসপিরেশন শক্তি বেরিয়ে গেল, কিছুটা শক্তি তাপ শক্তি রূপান্তরিত হলো। এবার এই জিপিপি থেকে যখন আর মাইনাস করলাম আমি তখন সেটা কি থাকলো, তখন নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এনপিপি থাকলো। এবার শ্বসন প্রক্রিয়ার পরে যে শক্তিটা এখানে বেঁচে আছে সেটা হচ্ছে এনপিপি। এবার এই এনপিপি থেকে 10% এনার্জি পরবর্তী পুষ্টিস্তর আসলো, অর্থাৎ 10,000 থেকে 1,000 কিলো ক্যালোরি তোমার প্রাথমিক খাদ্যকে আসলো। প্রাথমিক খাদ্যকরা কী করলো, শ্বসন শক্তি আর রেসপিরেশনে ব্যবহার করলো। তাহলে 1,000 কিলো ক্যালোরিটা এদের জিপিপি, এখান থেকে আবার শ্বসন প্রক্রিয়া ব্যবহার করার ফলে যে এনপিপি তৈরি হলো সেখান থেকে 10% পরবর্তীতে গেল 100 কিলো ক্যালোরি, 100 থেকে আবার 10% 10 কিলো ক্যালোরি, সেখান থেকে আবার 1 কিলো ক্যালোরি মাত্র গেল। অর্থাৎ উৎপাদক থেকে গৌণ খাদ্য সর্বোচ্চ খাদ্যকে কী হচ্ছে, শক্তির স্তরটা ক্রমশ কমতে থাকছে। এটা বিজ্ঞানী প্রথম লিন্ডম্যান আবিষ্কার করেছিল বলে একে বিজ্ঞানী লিন্ডম্যান 10% রুলস বলা হয়ে থাকে। এটা পরীক্ষায় আসে কোয়েশ্চেনটা। লিন্ডম্যান 10% রুলস বলতে কি বোঝো? পরিপোষক চক্র। এবার পরিপোষক চক্র নিউট্রিয়েন্ট সাইকেল। সকল প্রকার জীব তথা ব্যাকটেরিয়া থেকে শুরু করে উদ্ভিদ, প্রাণী, মানুষ, এমনকি জীব ও জড়ের মধ্যবর্তী ভাইরাস বিভিন্ন প্রকার জীবন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রায় 40 রকমের মৌলের প্রয়োজন। অর্থাৎ আমাদের যে শরীর রয়েছে, ধরে নাও শরীরের যে উপাদানগুলো সেগুলি ভালোভাবে লক্ষ্য করা যায়, তো সেগুলোর উপাদান আর মাটির উপাদান একই রকম। অর্থাৎ আমাদের কি রয়েছে, বিভিন্ন মাইক্রো এলিমেন্ট রয়েছে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্লোরিন, জিঙ্ক, মলিবডেনাম, এই সমস্ত উপাদানগুলো আমাদের শরীরে রয়েছে। সেগুলো মাটিতেও রয়েছে, আমাদের শরীরে রয়েছে। কারণ আমাদের শরীরে যে উপাদানগুলো তৈরি সেগুলো আলটিমেট কোত্থেকে আসছে, সে উৎপাদক উদ্ভিদরা মাটি থেকে শোষণ করার মাধ্যমে আসছে। এইসব মৌলিক উপাদানগুলো চক্রাকার পথের মাধ্যমে পরিবেশ থেকে জীবদেহে এবং পুনরায় জীবদেহ থেকে পরিবেশে ফিরে আসে। কীভাবে? উদ্ভিদরা মাটি থেকে শোষণ করে মিনারেলস, সে উদ্ভিদদের প্রাথমিক খাদ্য, গৌণ খাদ্য, প্রগৌণ খাদ্য খেয়ে আমাদের শরীরে আসে। আমাদের শরীরে আমরা যখন মারা যাই তখন আমাদের শরীরটা বিয়োজক দ্বারা বিয়োজিত হওয়ার ফলে সেটা আবার মাটিতে মিশে যায় বলে মাটি নিউট্রিয়েন্ট সাইকেল ঠিক থাকে। জীবদেহ গঠন উপযোগী রাসায়নিক মৌলগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম ইত্যাদি পরিবেশ থেকে জীবদেহে আর জীবদেহ থেকে পরিবেশে যে চক্রাকার পথে আবর্তিত হয় তাকে পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়। এটা 3 রকমের হতে পারে, একটা জল চক্র, গ্যাসীয় চক্র, সেডিমেন্টারি চক্র। এটা প্রথমে দেখো জল চক্র বা ওয়াটার সাইকেল, যেটাকে হাইড্রোলজিক্যাল সাইকেল বলা হয়। তো সিম্পল, মাটির মধ্যে যে জল থাকে সেই জলটা মূলরূপ দ্বারা শোষিত হয়, সেখান থেকে বাষ্প আকারে বেরোয়, বাষ্পমোচন প্রক্রিয়া বেরোয়। আবার এমনি পুকুর, নদী, খালবিল যে কোনো একটা সারফেসের মধ্যে যে জল থাকে সেখান থেকে বাষ্পীভবন প্রক্রিয়া, বাষ্পমোচন হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস, ফিজিওলজিক্যাল একটা শারীরবৃত্ত প্রক্রিয়া, যেটা তোমার কি রেগুলেটিভ প্রসেস, আর বাষ্পভবন কি একটা ফিজিক্যাল প্রসেস, অর্থাৎ এখন রেগুলেশন হয় না। এখানে বাষ্পমোচন বা বাষ্পভবনের মাধ্যমে জল বাষ্প আকারে বেরোয়, মেঘ তৈরি করে, মেঘগুলো আবার তোমার বৃষ্টি আকারে মাটিতে আসে, আবার তোমার সেখানে বাষ্প আকারে বেরিয়ে মেঘ তৈরি করে, আবার বৃষ্টি আকারে মাটিতে আসে। এইভাবে তোমার হাইড্রোলজিক্যাল সাইকেলটা চলতে থাকে। যদিও জল মৌলিক উপাদানের পরিবর্তে যৌগিক উপাদান হিসেবে বায়ুমণ্ডল, মাটি, জলাশয়, জীব এবং তার পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়, তবুও বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রকার কারণে জলচক্রের আলোচনার প্রয়োজন। বাষ্পীভবন, বাষ্পমোচন, মেঘের সৃষ্টি, বৃষ্টিপাত বা তুষারপাত ইত্যাদি নিয়ে জলচক্র গঠিত হয়।
বাষ্পীভবন বাষ্পমোচনের মাধ্যমে জল পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে পৌঁছায় তথা বাষ্প ঘনীভবনের মাধ্যমে মেঘের সৃষ্টি করে, পরে বৃষ্টিপাত, তুষারপাত, শিশির ইত্যাদির মাধ্যমে আবার তোমার পৃথিবীতে ফিরে আসে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাসিয়াস চক্র। তাহলে আমাদের ধরে নাও অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ভালো, যে আমরা অক্সিজেন গ্রহণ করি, উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বলে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স মেনটেন হয়। প্রকৃতিতে বিভিন্ন প্রকার গ্যাস জীবরা তাদের পরিবেশ থেকে গ্রহণ করে, বিভিন্ন কাজে ব্যবহার করে। ওই সকল গ্যাস নানা পদ্ধতিতে পুনরায় প্রকৃতিতে ফিরে যায়। জীব তার পরিবেশের মধ্যে বিভিন্ন গ্যাসের আদান প্রদান প্রকৃতিতে বিভিন্ন গ্যাসের চক্র গড়ে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। উদ্ভিদের যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, সেটা বিভিন্ন নাইট্রোজেন সংবন্ধন করে ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের নাইট্রেট বা নাইট্রাইট লবণ হিসেবে সঞ্চিত হয়। আবার আমাদের দেহ থেকে আবার সেটা ইউরিনের মাধ্যমে হোক বা একটা জীব মানে মারা যাওয়ার পর বিয়োজকের ভূমিকার মাধ্যমে সেটা আবার পরিবেশে ফিরে যায় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে। এবার সেডিমেন্টারি সাইকেল বা পাললিক চক্র। দেখো, জীবদেহে গঠনকারী খনিজ পদার্থগুলো পরিবেশ থেকে জীবদেহ থেকে পুনরায় পরিবেশে যে চক্রাকার পথে ফিরে যায় তাকে পাললিক চক্র বলে। যে বিশেষ করে সালফার এবং তোমার হচ্ছে ফসফরাস, সালফার, ফসফরাস এবং ক্যালসিয়াম, এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায়। এগুলো পাওয়া যায় মাটি বা শিলার মধ্যে পাওয়া যায়। তাহলে মাটি থেকে জীবদেহে যাচ্ছে আর জীবদেহ থেকে আবার মাটিতে ফিরে আসছে, তাকে পাললিক চক্র বা সেডিমেন্টারি সাইকেল বলা হচ্ছে। জীবের প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো যেমন সালফার ছাড়া মূলত মাটি ও শিলাস্তরে সঞ্চিত থাকে। সালফার মাটির মধ্যে যেমন খনিজ পদার্থ হিসেবে থাকতে পারে, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসেবে বায়ুমণ্ডলে থাকতে পারে। জীব বিভিন্ন প্রকার খনিজ উপাদানগুলো জলে দ্রবীভূত অবস্থায় গ্রহণ করে। সুতরাং এই সকল খনিজ পদার্থগুলো মাটি বা শিলাস্তর থেকে জলের মাধ্যমে জীবদেহে প্রবেশ করে। জীবের মৃত্যুর পর মৃত জীবদেহ বিয়োজিত হলে খনিজ পদার্থগুলো আবার পরিবেশে ফিরে যায়। তাহলে এখানে কি হচ্ছে? 1 নম্বর হলো কি জলচক্র, যেখানে পৃথিবী থেকে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ তৈরি, মেঘ থেকে বৃষ্টি হয়ে আবার সে পৃথিবীতে ফিরে আসা, আবার পৃথিবী থেকে আবার বাষ্পীভবনের মাধ্যমে আবার মেঘ তৈরি করে আবার বৃষ্টি আকারে ফিরে আসা, এটা একটা জলচক্র হলো, অর্থাৎ জলের ব্যালেন্স মেনটেন থাকছে। 2 নম্বর হচ্ছে গ্যাসের চক্র। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে গ্যাসের আদান প্রদানের মাধ্যমে, তো বায়ুমণ্ডল এবং জীবের মধ্যে গ্যাসের আদান প্রদানের মাধ্যমে গ্যাসের সাম্যতা বজায় রাখা। আর পারলিক চক্র হচ্ছে কি যে সমস্ত উপাদানগুলো বায়ুমণ্ডলে অতি সহজে পাওয়া যায় না, এক্সেপশন হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার, কিন্তু এরা শিলার মধ্যে থাকে, সেগুলো আমাদের বিভিন্ন গাছের মানে উৎপাদকের মাধ্যমে, অর্থাৎ গাছের থেকে খাদ্য সংগ্রহের মাধ্যমে বা জলের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আসে। আবার শরীরের মধ্য থেকে আবার সেটা কী হয়, তোমার বিয়োজকের মৃত্যুর পরে সে শরীর বিয়োজিত হয়ে আবার তোমার পরিবেশে ফিরে যায়, তাকে পারলিক চক্র বলা হয়ে থাকে। তো এই আজকের টপিকটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই ভালো করে পড়ো এটাকে। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে ক্লাস 9 এক্সামে। তো ভিডিওটি দেখার জন্য তোমার ধন্যবাদ, থ্যাংক ইউ।